ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শিমুল মজলিস। আপনারা জানেন এই অনুষ্ঠানে একটা সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় ইইউ সমর্থন, ইতিবাচক সম্পর্কের প্রত্যাশা ভারতের। এই বিষয়ে কথা বলার জন্য দুজন সম্মানিত আলোচক আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। অতিথিদের সাথে পরিচিত হওয়ার আগে দর্শক আপনাদের জানাতে চাই এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। এবারে চলুন দর্শক অতিথিদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন, এবং তার পাশে আছেন মুন্সি ফয়েজ আহমদ, সাবেক রাষ্ট্রদূত। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে। দর্শক, আলোচনায় যাওয়ার আগে চলুন জেনে নিই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বাংলাদেশকে সব ধরনের সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন, প্রধান উপদেষ্টাকে ইইউ রাষ্ট্রদূতের আশ্বাস। বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত, ঢাকায় দুদেশের পররাষ্ট্র সচিবের বৈঠক। বিচার বিভাগ ও দুদক শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল, মন্তব্য আইন উপদেষ্টার। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আদর্শ কমিশন অসম্ভব, বলছে টিআইবি। খুনি হাসিনা দেশকে অস্থিতিশীল করতে ভারতে বসে দাঙ্গা লাগানোর অপচেষ্টায় লিপ্ত, অভিযোগ বিএনপির। বুধবার ঢাকা টু আগরতলা লং মার্চ। এবং দেশে কোনো অশান্তি বরদাস্ত করবে না জামায়াত ইসলামী, শেখ হাসিনা ও দোসরদের আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। শিরোনাম দেখছিলাম, এবারে আলোচনায় ফিরতে চাই। আজ আমরা আলোচনা করব ইইউ সমর্থন, ইতিবাচক সম্পর্কের প্রত্যাশা ভারতের। জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে এবং বিভিন্ন বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। দিনভর একটা ব্যস্ত সময় আমরা দেখেছি ফরেন অফিসকে বিভিন্ন জায়গায় বৈঠকের সূত্রে। আপনার কাছে জানতে চাই, এই যে ২৭টি দেশের রাষ্ট্রদূতদের সাথে আলোচনা আজকে হয়েছে অন্তর্বর্তী সরকারে, এই আলোচনাটাকে আসলে কি অন্তর্বর্তী সরকারের একটা সাফল্য হিসেবে দেখা যায় কি না? একটা আলোচনা যদি সাফল্য হিসেবে দেখতে হয়, আমার মনে হয় যে আমাদের দৃষ্টিটা খুব ছোট। এটা একটা প্রয়োজনীয় একটা আলোচনা ছিল, কারণ ইউভুক্ত দেশ, বেশিরভাগ দেশ এবং ইউ মূল যে কেন্দ্রীয় যে ইউ আছে, তারা কিন্তু এই সরকারকে আগেই স্বাগত জানিয়েছে এবং তার সাথে কাজ করবার অঙ্গীকার জানিয়েছে যে বাংলাদেশের নতুন সরকার, অন্তর্বর্তী সরকারের সাথে তারা কাজ করতে আগ্রহী এবং আগের যেসব সহযোগিতাগুলো আছে সেগুলো এগিয়ে নিয়ে যেতে আগ্রহী, এই কথা তারা আগেই বলেছে। সুতরাং সাফল্য বললে সেটাকে বলা যায়, কিন্তু সাফল্য তো আসলে খালি এক একটা স্টেটমেন্টের উপরে আসে না। সাফল্য হয় যে আমরা সত্যি সত্যি কী করছি, আমাদের কাজ, যেগুলো যেসব প্রকল্প ছিল, যেসব সহযোগিতার বিষয় ছিল, সেগুলো কি আমরা চালু রেখেছি, কোনোটা বন্ধ হয়ে গেছে? কিন্তু এর আগে এতজন রাষ্ট্রদূতকেও আমরা দেখিনি আসলে। না, এটা তো হলো ২৭টা দেশ আছে ইউতে, ২৭টা মেম্বার কান্ট্রি আছে এবং ইউ একটা ইয়ে আছে, তাদের সবাই মিলে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। নিশ্চয়ই তারা দেখা করতে চেয়েছে, এরকম হতে পারে, এবং ওনারও গরজ ছিল দেখা করার, সেই জন্য এই মিটিংটা এই সময় করা হয়েছে। তো এইটার ইয়েটা কি, যে সবার সাথে কিন্তু আলাদা আলাদা করে আলোচনা হয়নি, একসাথে বসে কিন্তু সবাইকে বলার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু উদ্দেশ্যটা হলো যে বোঝা এবং তাদেরকে বোঝানো। আমাদের তো নানান রকমের বিষয় নিয়ে দেশের ভিতরে বাইরে নানান রকমের অপপ্রচার আছে। হ্যাঁ, মূলত আমার ধারণা যে সেই সব অপপ্রচারের ব্যাপারে যাতে এদেরকে সচেতন করা যায় যে এগুলো অপপ্রচার, এগুলো সত্যি কথা নয়। যেমন একটা ব্যাপার আছে আমাদের দেশে, সংখ্যালঘু নিপীড়ন। একেবারে যে সংখ্যালঘুদের কারো কিছু হয় নাই সেটা তো আমরা বলতে পারি না। কিছু কিছু ঘটনা ঘটেছে, সেটা কি সংখ্যালঘু বলে ঘটেছে নাকি অন্য কোনো কারণে ঘটেছে, দুই রকমেরই ব্যাপার আছে। কিন্তু এই একটা রাজনৈতিক একটা শূন্যতার সুযোগ নিয়ে, রাজনৈতিক একটা অস্থিতিশীলতার সুযোগ নিয়ে অনেকেই নানান রকমের যাকে দুর্বল পায় তাকে আঘাত করে এবং তার মধ্যে সংখ্যালঘুরা পড়ে। সুতরাং এগুলো ঘটে এবং সংখ্যালঘুদের নিয়ে আমাদের বিভিন্ন সময় চিন্তা করতে হয়েছে, কারণ তারা সবসময় নিরাপদ বোধ করে নাই নানান কারণে বিভিন্ন সময়। তো সেটা এখনও সেরকম একটা পর্যায়ে তারা কেউ তাদের মধ্যে কেউ এটা বলার চেষ্টা করছে, আবার কেউ বলছে না কিছু হচ্ছে না। সুতরাং এই ব্যাপারে কোনো ইউরোপিয়ান দেশ এবং কোনো পশ্চিমা দেশ, যদি আমি ভেবে বলি,
উদ্বেগ প্রকাশ করেছে, ভারত উদ্বেগ প্রকাশ করেছে, কি বলে যুক্তরাজ্য উদ্বেগ প্রকাশ করেছে, এরকম আরও কোনো দেশ উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা বলে যে আমরা এই ব্যাপারে যাতে সচেতন হই এবং যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করি। তো সেই সব ব্যাপারে আমার মনে হয় যে তাদেরকে ব্রিফ করা, যে না এই ধরনের সত্যিকার তোমরা তো এখানে আছো, তোমরা দেখতে পাচ্ছ এরা সবাই কিন্তু সব দেশের রাষ্ট্রদূত এখানে থাকে না, কোনো কোনো রাষ্ট্রদূত আবার অন্য জায়গায় থাকেন, সেখান থেকে এসেছেন। আবার কোনো কোনো দেশের রাষ্ট্রদূতরা হয়তো আসতে পারেননি, তাদের অন্য কোনো পরবর্তী প্রতিনিধি পাঠিয়েছেন, এইভাবে এসছে। উদ্দেশ্য হলো তাদের সবার সাথে কথা বলা এবং তাদেরকে আমাদের সত্যিকার অবস্থাটা বুঝতে দেওয়া এবং তাদেরকে প্রশ্ন করবারও সুযোগ দেওয়া হয়েছে এবং তারা তাদের যেসব কনসার্নস আছে সেগুলো তারা প্রকাশ করেছেন, করেছেন। তো এইটা একটা হলো এক ধরনের কি বলা যায়, দুই পক্ষের মধ্যে এক ধরনের একটা আস্থার ভাবটাকে আর একটু শক্তিশালী করা। তারা তো বলেছে তারা আমাদের সাথে কাজ করবে, এখন তারপরে আমাদের নিয়ে যদি কোনো রকম যে বিভিন্ন রকমের প্রচার মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন রকমের কথাবার্তা আসছে, সেগুলোর যে বিভ্রান্তিমূলক যে অংশগুলো আছে সেগুলোর প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করা, বলা যে এগুলোতে তোমরা বিভ্রান্ত হয়েও না, সেইটা একটা বড় জিনিস যেটা এখানে হয়েছে বলে আমি মনে করি। আরেকটি যেটা হয়েছে যে বিভিন্ন দেশের সাথে আমাদের যে চলমান সহযোগিতার প্রকল্পগুলো আছে সেগুলো যাতে ঠিক মতন এগিয়ে যায়, যে আমরা এই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ এবং তারাও অঙ্গীকারবদ্ধ এই জিনিসটাকে একসাথে আবার উচ্চারণ করা। এইটা আমি মনে করি দুই দেশের জন্য, দুই পক্ষের জন্য, দেশ তো দুটো নয়, দেশ অনেক, দুই পক্ষের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সেই ঘটনাটি এখানে ঘটেছে। এবং সেখানে একটি কথা, মানে এত কিছুর মধ্যে একটা ছোট্ট খুঁটিনাটি বিষয়, কিন্তু সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেইটা আমাদের প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছেন। সেই কথাটা আমাদের টেলিভিশনের স্ক্রলে বারবার দেখছি। সেটা কি, যে অনেকের এইসব অনেক দেশেরই ভিসা সেন্টার, তারা যে আমাদের বাংলাদেশিদেরকে তাদের দেশে যাওয়ার জন্য ভিসা দেয়, সেই ভিসা দেওয়ার কেন্দ্রগুলো হচ্ছে অনেক দেশে, সবগুলোর না, দিল্লিতে। এখন দিল্লিতে যাওয়াটা এখন আমাদের অনেক ছাত্রছাত্রীর পক্ষে, যারা ওইসব দেশে যাদের যাওয়ার প্রয়োজন তাদের পক্ষে এখন কঠিন। ভিসা নিয়ে সমস্যা হচ্ছে, অন্য নানান কারণ থাকতে পারে কঠিন হওয়ার, দুই দেশের সম্পর্কটা একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি যদি দুই পক্ষই, বাংলাদেশ ভারত দুই পক্ষই চেষ্টা করছে এটাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে। বর্তমানে একটা সমস্যা তো রয়েছে, টানাপোড়েন রয়েছে। তো সেইখানে উনি সেটাও তাদেরকে প্রকাশ করে বলেছেন যে ভারতে যাওয়ার সমস্যার কারণে তারা অনেকেই, যাদের প্রয়োজন তারা ভিসা নিতে যেতে পারছেন না। সুতরাং তারা যদি তাদের ভিসা কেন্দ্রগুলো, বাংলাদেশের লোকজনকে ভিসা দেওয়ার যে জায়গা কেন্দ্রগুলো আছে সেগুলো দিল্লি থেকে স্থানান্তর করেন, অর্থাৎ ভারতের বাইরে কোথাও আনেন। তিনি কিন্তু স্পষ্টভাবে এইভাবে, আমি যতদূর বুঝেছি, বলেন নাই যে বাংলাদেশে করো, কিন্তু এইটাও প্রচ্ছন্ন একটা ইঙ্গিত যে বাংলাদেশে করতে পারো অথবা কাছাকাছি অন্য দেশে করতে পারো। তো সেই জিনিসটা আমরা বারবার দেখেছি। আর কি কি আলোচনা হয়েছে আমরা খুব ডিটেইল ইয়েতে আমরা আমাদের গণমাধ্যমে আমার চোখে অন্তত পড়ে নাই, কারণ আজকে সবাই ব্যস্ত ছিল কোনটা নিয়ে, ভারত বাংলাদেশ সচিব পর্যায়ের যে ফরেন অফিস কনসালটেশনস, সচিব পর্যায়ের কনসালটেশনস আজকে ছিল, সেটা নিয়ে বেশিরভাগ ব্যস্ততা ছিল, সবাই ওইটার উপর ফোকাস করেছে। তার জন্য এইটার অত খবর, যদিও এইটা হলো প্রধান উপদেষ্টার একটা ইভেন্ট, তারপরেও এটা হচ্ছে ওই জিনিসটা বেশি গুরুত্ব পেয়েছে। তো সেই জন্য এটার উপর অনেক কিছু বলে নাই। আপনাদের কাছে থাকতে পারে আরও খবর, আমরা সেটা শুনে নিব আপনাদের কাছ থেকে। মোস্তফা কামাল, আপনার কাছে আসতে চাই। যখন আমাদের পররাষ্ট্র সচিব বলেছেন যে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর কথা আর কি, যেহেতু এটা একেবারেই আমাদের অভ্যন্তরীণ বিষয়, ঠিক তখনই মিডিয়ার সামনে আমরা দেখেছি ভারতীয় পররাষ্ট্র সচিবকে আনুষ্ঠানিকভাবে আসলে আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে তাদের উদ্বেগের কথা জানাতে। এটাকে আসলে আপনি কিভাবে বিবেচনা করছেন? এটাকে ধন্যবাদ আপনাকে। এটাকে আমি বিবেচনা করছি, আমরা গত যে 5 আগস্ট যে ঘটনা অথবা যে বিপ্লব বা যে অভ্যুত্থান আমাদের হয়েছে সেটার একটা ফলো আপ। ওখানে একটা শব্দ ছিল বেশি করে, সাম্য এবং বৈষম্যের অবসান। তো কিসের মধ্যে বৈষম্যের অবসান? সেটা জনগণের সাথে সরকারেরও, গরিবের সাথে ধনীরও, এমনকি দেশের সাথে প্রতিবেশী দেশেরও। যেই বার্তাটা আজকে আমরা দেখেছি, দুটা ঘটনা হয়ে যাওয়াতে একটু একটু করে গুরুত্ব পাচ্ছে দুইটা। এর মধ্যে আবার ভারতের ঘটনাটা বেশি মিডিয়াতে ফোকাস হয়েছে। ন্যায্যত কারণও আছে, যে যেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়েছেন তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, যে কারণে বিক্রম মিস্ত্রির সফরটাতে একটু আলাদা গুরুত্ব এসেছে। যদিও এই সফরটা কিন্তু পূর্ব নির্ধারিত, যেটা ফয়েজ ভাই বললেন, এটা পূর্ব নির্ধারিত কর্মসূচি, নতুন কোনো কর্মসূচি নয়, আকস্মিক নয়, বা বাংলাদেশের পরিস্থিতি দেখতেও তিনি আসেননি।
তিনি এসেছেন ফরেন অফিস কনসালটেশন অর্থাৎ FOC যেটাকে আমরা বলি, সেটা গেল বছর হয়েছে ভারতে 24 নভেম্বর। এবার বাংলাদেশে যথারীতি যথানিয়মে জি যথাসময়ে। তো ভারত প্রাসঙ্গিক যদি আমাদের এই পরিস্থিতি না হতো তাহলে ভারত হয়তো প্রাসঙ্গিক খুব হতো না। আমরা আমাদের রাষ্ট্রীয় অবস্থান থেকে বা বর্তমানে যে সরকার আছে তার অবস্থানও সরকার কিন্তু অত্যন্ত পরিষ্কার করেছে। মিস্ত্রি মহোদয়কে অভ্যর্থনা জানানো থেকে শুরু করে বিদায় দেয়া পর্যন্ত বিমানবন্দরে একদম যথাযথ সাম্যের সাথে, যেটা বাংলাদেশ আর ভারতের মধ্যে আগে হয়নি। অনেক ব্যবধানে কিন্তু আমাদের এই সফরগুলো হয়েছে। ব্যবধান বলতে গ্রহণ করা, এরপরে বৈঠক করা, আতিথেয়তা, অবশেষে বিদায় জানানো। এবারের মতো এরকম সাম্যের সাথে ব্যালেন্সের মধ্যে ভারসাম্যের মতো বাংলাদেশে গত 15-16 বছর হয়নি। এটা কিন্তু উল্লেখ করবার মতো বিষয়। সেখানে তিনি সাম্যের কথা বলেছেন, বাংলাদেশের সাথে গুরুত্বপূর্ণ বা গুরুত্বের সাথে মর্যাদার সাথে সম্পর্ক এগিয়ে নেবেন বলেছেন। আবার এগুলো বলতে হয়, এটার বিপরীতটা বলা যায় না। কিন্তু প্র্যাকটিক্যালি গত কিছুদিন ধরে তারা আমাদের সাথে অর্থাৎ ভারত তার প্রতিবেশী বাংলাদেশের সাথে যে আচরণ করছে সেটার মধ্যে বৈষম্যের বিষয় তো আছেই, অবজ্ঞার বিষয় আছে, তাচ্ছিল্য করার বিষয় আছে, এমনকি উস্কানি আছে, বিশৃঙ্খলার চেষ্টা আছে। একটাও গোপন নয়, কিন্তু প্রত্যেকটা পরিষ্কার। সেই ক্ষেত্রে বাংলাদেশও অত্যন্ত স্মার্টলি সেগুলোর প্রতিবাদ করছে, যেটা গত স্বাধীনতার 52 বছরে বাংলাদেশ কখনো করেনি, অথবা করতে পারেনি, অথবা করার সুযোগ পায়নি, অথবা সাহস পায়নি, এভাবেও বলা চলে। তো ওই রকম অবস্থায় বাংলাদেশ ভারতের প্রত্যেকটা প্রতিক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে, কিন্তু ভারতের মতো কদর্যপূর্ণ ভাষায় নয়। ভারত যেটা করেছে, আমাদের মিশনে হামলা করেছে, সীমান্ত পাড়ি দিয়ে এদিকে শান্তি বাহিনী পাঠাতে বলছে, শান্তি মিশন পাঠাতে বলছে, দখল শব্দটা ব্যবহার করছে, উৎখাত শব্দ ব্যবহার করছে, আমাদের রোগীদের জন্য হাসপাতাল বন্ধ করে দিচ্ছে ওখানে, আমাদের বাঙালিদের জন্য বা বাংলাদেশিদের জন্য খাওয়ার হোটেল বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ নিম্নমানের কাজ ভারত যা করার সবই করেছে, একটাও ছাড় দেয়নি। যে কারণে ভারত এখন যে বলছেন মিস্টার মিস্ত্রি যে সাম্যের সাথে মর্যাদার সাথে তারা এগিয়ে যাবেন সামনের দিকে, সেটা একটা ওয়াদার মতো। বাস্তবে কি করেন তারা, এই তথ্য সন্ত্রাস বন্ধ করেন কিনা, বা তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ প্রচার করছেন একদম ঘটা করে করছেন, আনুষ্ঠানিকভাবে করছেন। ভারতীয় মিডিয়ায় প্রত্যেক দিন একটা না একটা অপপ্রচার রয়েছে বাংলাদেশ বিষয়ে। তারা দেখা যায় 10 বছর আগের কোনো নাটকের ফুটেজ জোগাড় করে সেটাকে সাম্প্রতিক ঘটনা বলে চালিয়ে দিচ্ছেন। তো ওই রকম ভূমিকার মধ্যে যদি বলেন যে হ্যাঁ মর্যাদার সাথে সম্পর্ক এগিয়ে যাবে, বিশ্বাস করতে একটু কষ্ট হওয়াটাই স্বাভাবিক। আপনি সীমান্তে নির্যাতন করছেন, ওইটাও যদি বলেন যে মর্যাদার সাথে নির্যাতন করেছি, হুমকি দিচ্ছেন, এটাও যদি বলেন যে অত্যন্ত সম্মানের সাথে হুমকি দিয়েছি, এগুলো হাস্যকর। সেই ক্ষেত্রে ভারতের সামনে এখন দায়িত্ব বেশি বাংলাদেশের চেয়ে। গত 5-6 মাস ধরে বাংলাদেশে একটা ট্রল হচ্ছে একটা ভাষা নিয়ে, যে রিয়েলিটি মাইনে নাও, রিয়েলিটি মাইনে নাও। এটা একটা আঞ্চলিক শব্দ। কেন বলা হয়েছিল? এটা 71-এ মূলত এই শব্দটা, এই বাক্যটা বলা হয়েছিল, বা পাকিস্তানকে বলা হয়েছিল রিয়েলিটি মেনে নাও, অর্থাৎ বাস্তবতা বুঝে নাও। পাকিস্তান ওই বাস্তবতা উপলব্ধি করেনি, যেটার জের তাদের সইতে হয়েছে। আর আমাদের এই স্বাধীনতা যারা অবদান আছে বা অবদান রেখেছে, ভারত ওই রিয়েলিটি মানছে না। গত 5-6 মাস তো একদমই মানছে না, বিশেষ করে গত 4 মাস ধরে ধারে কাছেও নাই, তারা রিয়েলিটির ধারে কাছেও নাই। তারা বুঝতে চাচ্ছে না যে এই বাংলাদেশ আর 5 আগস্টের বাংলাদেশ এক নয়। তো যেহেতু তিনি এসেছেন ভিন্ন উপলক্ষে, কিন্তু ঘটনাগুলো দেখেছেন, কথাও শুনেছেন, নিশ্চয়ই তিনি কি রিয়েলিটি দেখেছেন, তিনি রিয়েলিজম বিশ্বাস করেন কিনা, উপলব্ধি করেন কিনা। আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু শপথ নেয়ার সাথে সাথে ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অত্যন্ত আন্তরিকভাবে। ওই আমন্ত্রণের একটা অংশের মধ্যে ছিল যে আসতে দেরি করলে, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে আসতে দেরি করেন, তিনি বাংলাদেশের বাস্তবতা থেকে দূরে সরে যাবেন, অর্থাৎ তিনি এই দৃশ্য মিস করবেন। এটার মধ্যে কিন্তু বার্তা আছে যে বাংলাদেশ যে আর আগের বাংলাদেশ নেই, একটা নতুন বাংলাদেশ, সেটা দেখার জন্যই মূলত আমন্ত্রণটা জানিয়েছিলেন। তো
তো এরপরও বিষয় আছে, যেহেতু ভারতের পররাষ্ট্র সচিবের বা ভারতের এই পর্যায়ের কারো গত 4 মাসে এটাই প্রথম সফর, অর্থাৎ শেখ হাসিনার পতনের পর এটাই প্রথম সফর, অথবা বলা যায় ডক্টর ইউনূসের সরকার গঠনের পর ভারতীয় কারো প্রথম সফর। সেই অর্থে সফরটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্ব রাখার দায়িত্ব আমাদের চেয়ে ভারতের আরও বেশি। সেটা না করে তারা যদি পেঁয়াজ দেব না, এটা দেব না, সেটা দেব না, সীমান্ত আটকে দেব, বা ওখানে যাওয়ার পর আটকে রাখবে, হোটেল বন্ধ করে দেবে, খেতে দেবে না, এই ধরনের ঘাটলা যুদ্ধ আমরা এটাকে বলি, ঘাটলা ঝগড়া, গোসলের ঘাটলা এসব ঝগড়া হয়, মহল্লার ভিতরে হয়, গলির ভিতরে। এই আচরণ তারা অব্যাহত রাখেন, সেটা তাদের বড়ত্বের প্রমাণ রাখে না। বরং বাংলাদেশ আয়তনে ছোট, কিন্তু গত 4 মাসে, বিশেষ করে গত 5-6 দিনে বাংলাদেশ কিন্তু বেশ বড়ত্বের প্রমাণ রাখছে, প্রধানত ভারতকে লক্ষ্য করে বা ভারতকে উপলক্ষ করে। বাংলাদেশের দিক থেকে কারো মুখ থেকে এখনও কিন্তু নিম্নমানের ভাষা, তারা যেই ভাষা ব্যবহার করেছেন ওই রকম ভাষা ব্যবহার হয়নি। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়, নাম চমৎকার, মমতা, তিনিও দেখা গেছে একটা পর্যায়ে কোনো মমত্ব দেখাচ্ছেন না বাংলাদেশের প্রতি, নোংরা ভাষায় তিনি ব্যবহার করছেন। তার এক সময়ের ঘনিষ্ঠ সহকর্মী, এখন আবার বিজেপির দিকে আছেন, শুভেন্দু, তিনিও যাচ্ছে তাই ভাষা ব্যবহার করছেন, যেগুলো আমাদের দেশের বিশেষ বিশেষ জায়গায়ও ব্যবহার হয় না, এগুলো ভারতকে মানায়নি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু যথেষ্ট স্মার্টনেস দেখিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। প্রত্যেকটা প্রতিক্রিয়া অত্যন্ত শালীন এবং কথা যা বলার সবই বলা হচ্ছে। তো ভারতকেও যদি আমরা আমাদের দেশের নাগরিক হিসাবে বলতে চাই যে তোমরাও রিয়েলিটি মাইনে নাও, মানতেই হবে। ইউরোপীয় ইউনিয়ন কিন্তু মেনেছে, বুঝেছে, তারা আমাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিবে বলছে, রাজনৈতিক সহযোগিতা দিবে বলছে, কূটনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবে বলছে। একই দিনের ঘটনা হওয়ায় ওখানেও ভারতের কিন্তু উপলব্ধি করার বিষয় আছে যে ইউরোপীয় ইউনিয়নের 7টি দেশের প্রতিনিধিরা এখানে কালকে অথবা আজকে মুখ দর্শন করেছেন, যেটা যদিও তাদের সমর্থন পূর্ব ঘোষিত, কিন্তু তারা একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মুখ দর্শন করেছেন, মুখ দেখেছেন, আনুষ্ঠানিকতা করেছেন, বসেছেন, কথা দিয়েছেন, কথা শুনেছেন। একই দিনে ভারতের পররাষ্ট্র সচিব মহোদয় এসেছেন, তিনি অবশ্যই উপলব্ধি করবেন বাস্তবতাটা, তিনি নিশ্চয়ই তার দেশের কর্তৃপক্ষকে অবহিত করবেন। এখানে একটু জনাব মুজিবুর আপনার কাছে জানতে চাই যে একই দিনে আসলে এই যে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূত এসেছেন এবং একই দিনে ভারতের সাথেও আমাদের সচিব পর্যায়ের একটা বৈঠক হয়েছে, এটাকে কিভাবে আপনি দেখছেন? এটা কাকতালীয়, এটা আগে থেকে এইভাবে প্ল্যান করা, কোনো পক্ষের থেকে এটা প্ল্যান করা নয়, এটা কাকতালীয়। কিন্তু এটা ঘটার ফলে একটা নতুন ডাইমেনশন পেয়েছে স্বাভাবিকভাবে, যে ওরাও যারা ইউরোপীয় যারা এসেছিল তারাও দেখলো যে ভারতীয় পররাষ্ট্র সচিব এখানে কথা বলছে, তারাও এটাকে ফলো করার সুযোগ পেল কাছে থেকে। আবার ভারতের পররাষ্ট্র সচিবও দেখলো যে না, দেখেন এখানে তো ইউরোপীয়রা এবং অন্যরা আসছে সমর্থন জানিয়ে। তো সুতরাং সেটা সেই দিক থেকে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার মানে এই না যে এটা ওইভাবে প্ল্যান করা হয়েছে, একেবারেই না। আচ্ছা, কিন্তু এখন যেহেতু এই কথাগুলো শুনছিলাম আমি, বেশিরভাগ যে আমাদের অন্য বক্তা যেটা বলছিলেন কামাল সাহেব, সেটার যে তার যে সেন্টিমেন্ট, ইমোশন, সেটার সাথে আমি একমত। কিন্তু তার কথায় কিছু আমি মনে করি হয়তো সেন্টিমেন্টাল হয়ে উনি একটু বেশি বলে ফেলেছেন, সেটা হতে পারে, আমার কাছে মনে হয়েছে। সেটা হলো যে একতরফা দোষ দিয়ে লাভ নাই। ওদেরকে যেমন আমরা রিয়েলিটি মানতে বলবো ভারতকে, সেরকম আমাদেরকেও রিয়েলিটি ভুললে চলবে না। আমাদের খেয়াল রাখতে হবে যে ভারতের যেমন আমাদেরকে প্রয়োজন, আমাদেরও ভারতকে প্রয়োজন। ভারতের চোখে আঙ্গুল দিয়ে খোঁচা মেরে আমরা কিন্তু কোনো অংশে লাভবান হব না। সুতরাং আমরা যদি চোখে আঙ্গুল দিয়ে খোঁচা না দিই, তাহলে সেটা স্মার্টনেস, যেটা বোঝানোর চেষ্টা করলেন আমাদের কামাল ভাই। তো সুতরাং সেইটা আপনারা, আমি মনে করি যে খুব সঠিক। তবে এখানে দুই পক্ষেই মাত্রা ছাড়ানো বিভিন্ন কাজ হয়েছে, যেগুলো উত্তেজনা তৈরি করে, উত্তেজনা বাড়িয়ে দেয়। এবং সেটা আমি মনে করি যে সেটা আমাদের স্বীকার করে নিতে হবে যে আমাদের পক্ষেও দোষ আছে, সেইগুলো আমাদেরকে সতর্ক হতে হবে, সেগুলো যাতে না করি। যেমন আমাদের এখানে লোকজন প্রথম থেকেই ধমক দিচ্ছে যে ভারত এবার টের পাবে তাদের 7 সিস্টারের নিরাপত্তা। এই কথা বলার দরকার আছে আমাদের? যেটা সত্যি সেটা তো রিয়েলিটি, যেটা সেটা আছে, এইভাবে বলতে হবে। বললে কি মনে হয় যে আমরা তাদের সাথে পা দিয়ে ঝগড়া করতে চাই? সেটা তো আমাদের স্বার্থে আসে না। তো সুতরাং এইভাবে খেয়াল করতে হবে। তারপর যেমন কি বলে, ওরা যে কাজ করেছে সেটা অন্তত গর্হিত অপরাধ, আমাদের
আগরতলায় আমাদের মিশনে তারা গেট ভেঙে ফেলেছে, পতাকা ছিঁড়ে ফেলে পুড়িয়ে দিয়েছে। এগুলো কোনো সভ্য জাতি করতে পারে না, কেমন? তো এখন আমরা অতটা করি না, কিন্তু আমাদের এখানে লোকজন ভারতের ছবি পতাকা নিচে ফেলে পাড়িয়েছে, সেটা ছবি তো আছে, সুতরাং না করতে পারছেন না। তারপর ভারতকে 5 দিনে 4 দিনে দখল করে নিব কলকাতা, এই কথা বলা হচ্ছে কেউ কেউ, তারা সরকারের কেউ নয়, কিন্তু বলছে তো, এবং সেইটা আমরা সেটা থামানোর চেষ্টা করতে হবে আমাদেরকে। তো সুতরাং আমাদেরকে আগে বুঝতে হবে যে ওদের যেমন দোষ আছে, ওদের দোষ বেশি, আমাদের দোষ কম, কিন্তু আমাদের কম দোষটাকেও আরও কমাইতে হবে দোষটাকে সেখান থেকে। এবং সেখানে সেই জন্য আমাদের নিজেদেরকেও রিয়েলিটি বুঝতে হবে যে ভারতের যেমন বুঝতে হবে যে বাংলাদেশকে ছাড়া তাদের চলবে না, তেমন বাংলাদেশকেও বুঝতে হবে যে যেভাবেই বলি ভারতের সাথে ভালো সম্পর্ক ছাড়া আমাদের চলবে না। যেভাবেই দেখেন না কেন ভারত আমাদের চারপাশে বেষ্টন করে আছে। কারণ চতুর্থ দিকটা কোনটা? বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে তো তারা মোটামুটি একচ্ছত্র আধিপত্য তাদের, তাই না? সেটা অস্বীকার করার তো কিছু নেই। সুতরাং তারা ইচ্ছা করলে আমাদের সেখানে কষ্ট দিতে পারে, সুতরাং তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক প্রয়োজন। আবার আমাদেরকে যদি কষ্ট দেয়, আমরা তো তাদের ঠিক পেটের ভেতরে, আমার পেটের ভেতরে যদি সারাক্ষণ গণ্ডগোল হয়, পেট ব্যথা করে, তাহলে আমার সারা শরীর কষ্ট পায় না? তো সেইটাও ভারত সেটা বোঝে, কিন্তু তারপরেও তারা অনেক কিছু বলে। তাদের বেশিরভাগ ক্ষেত্রে এই যেসব কথাগুলো বলা হলো, সেগুলো কিন্তু তাদের অফিসিয়ালসরা করছে না। অফিসিয়ালরাও মাঝে মাঝে দু একটা ইয়ে ছাড়া কথা বলে, সেটা আমাদের অফিসিয়ালরাও মাঝে মাঝে বলেন। কিন্তু একটা জিনিস আমি খুব খুশি, সেটা হলো যে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু যত কিছু এই 5ই আগস্টের পর থেকে বা যেদিন থেকে তার নিয়োগ হয়েছে তারপর থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে যা কিছু বলেছেন, অত্যন্ত ব্যালেন্সড বক্তব্য দিয়েছেন। তিনি কোনো সময় উস্কে দেওয়ার চেষ্টা করেন নাকি। আমাদের মধ্যে অনেকে আছেন যে যারা উস্কে দেওয়ার কথা বলে, হ্যাঁ, এখনও অনেকে ওইভাবে কথাবার্তা বলছেন। আমার মনে হয় এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। সরকারের উচিত লোকজনকে ডেকে তাদেরকে কনফিডেন্সে নেওয়া। লোকজন বলতে কারা? যারা এইসব ধরনের কথা বলছে, রাজনীতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক বা এখন যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সমন্বয়ক এবং অন্যান্যরা, তারা যাতে বক্তব্য দেওয়ার সময় একটু সচেতন হন। তারপরে আমাদের গণমাধ্যম যেটা সাধারণত মোটামুটি ঠিক আছে, কিন্তু আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে সেখানেও তো ভারতের চেয়ে খুব যে কম যায় তারা, এটা আমি মনে করছি না। তবে ভারতেরটা একেবারে অখাদ্য। সুতরাং তাদের দোষ দেখার আগে আমাদের নিজেদেরকেও একটু আমাদেরটাও সামলাতে হবে। তো সেই ব্যাপারে বিভিন্ন মিডিয়ার লোকজনকেও সরকারের কনফিডেন্সে নিতে হবে, নিয়ে বলতে হবে যে ভাই আমরা একটু আস্তে সুস্তে যাই। কারণ আমরা কী চাই? ভারতের সাথে ভালো সম্পর্ক আমাদের দরকার আছে তো। সুতরাং আমরা ওকে যদি সারাক্ষণ ওর চোখে খোঁচা মারি, তাহলে তো ওর সাথে আমার সম্পর্ক ভালো করা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তার চেয়ে যদি আমি দেখাই যে না ঠিক আছে, আমরা ভালো করতে চাই এবং আমরা তোমাকে এই ধরনের খোঁচা মেরে কথা বলবো না, খোঁচা মারবো না, এতে বরং তার পক্ষে সহজ হবে। আমরা তার সহজ হওয়াটা যে কঠিন না করে দিই, সেইটা আমি মনে করি যে গুরুত্বপূর্ণ। এটা ছোট্ট একটু যোগ করতে চাই আমি। পক্ষ দুটা, একটা আক্রান্ত আর একটা আক্রমণকারী। যিনি আক্রান্ত হন তিনি কিন্তু আক্রমণকারীর মন মতো কান্নাকাটি করেন না। আপনি আমার আঘাত করবেন, আমি হয়তো আমার কুমিল্লার আঞ্চলিক ভাষায় কান্নাকাটি শুরু করব, কারণ বেদনা তো আমার। তো এখানে ভারতের ভূমিকা আক্রমণকারীর ভূমিকা। আমরা দেখি যে একটা বিগ ব্রাদার রোল প্লে করে। জি, বিগ ব্রাদার একটা রোল তারা প্লে করে। অর্থাৎ আপনি আমাকে আঘাত করবেন, আবার বলে দিবেন না তুমি ঠিকঠাক মতো কাঁদতেও পারবা না, একটু চুপ করে থাকবা, শালীনতার মধ্যে থাকবা। আচ্ছা, আমরা এই সম্পর্কে আরো জানবো মোস্তফা কামাল। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার দেখছেন। আমরা বিরতিতে ছিলাম, বিরতি থেকে ফিরে এসেছি এবং কথা বলছি ইইউ সমর্থন এবং ইতিবাচক সম্পর্কের প্রত্যাশা ভারতের। মোস্তফা কামাল, ভারতের অংশটুকু যেটুকু বলছিলাম, ভারত আমাদের প্রতিবেশী। বিশ্বে অনেক কিছু বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না। স্বামী স্ত্রী পর্যন্ত বিচ্ছেদ হয়ে যায়, প্রতিবেশীর বিচ্ছেদ হয় না, অর্থাৎ ভৌগোলিক বিচ্ছেদ হয় না। ভারত চাইলেই বাংলাদেশকে সরিয়ে এখানে আরেকটা রাষ্ট্রকে আনতে পারবো না, আমরাও পারবো না ভারতকে সরিয়ে আরেকটা রাষ্ট্র সেখান থেকে আনতে। কিন্তু কথাগুলো আসছে কেন? আমাদেরকে যেটা আগেই অবহিত করা হয়েছে, আমাদের আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, স্পষ্ট আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে, যে ভারতকে আমি যা দিয়েছি ভারতের আজীবন তা মনে রাখতে হবে অথবা মনে রাখবে।
আসলে ভারত মনে রেখেছে। ওনাকে যখন বিশ্বে কেউ আশ্রয় দেয়নি, ভারত তাকে আশ্রয় দিয়েছে। কিন্তু ভারত আলটিমেটলি আমাদের সাথে যে সম্পর্কটা করেছে সেটা ভারত টু বাংলাদেশ সম্পর্ক নয়, ভারতের জনগণ টু বাংলাদেশের জনগণ নয়, সেটা ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক করেছে, ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক করেছে। এই হচ্ছে গোলমালটা। সেই ক্ষেত্রে ভারত এখন যেটা করছে এটা তার কাছে কূটনীতি। আমাদের কাছে হয়তো আমরা বলছি ষড়যন্ত্র করছে, দুষ্টামি করছে, তার কাছে তা নয়, তার কাছে এটা কূটনীতি। আবার 7 সিস্টারের কথা কখন আসছে, 7 বোনের কথা। আমাদেরও 3টা বোন আছে, 3টা পার্বতী আছে আমাদের। পার্বত্য চট্টগ্রামে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, আমাদের 3টা বোন বা 3 পার্বতী। তো এই 3 পার্বতীতে কিন্তু তাদের ডিস্টার্ব আমরা প্রায় দেখছি। বিশেষ করে 5 আগস্টের পর এই পর্যন্ত আমাদের সেনাবাহিনীর কয়েকটা অভিযান চালাতে হয়েছে, সেখানে কয়েকটা হতাহতের ঘটনাও ঘটেছে এবং প্রমাণিত তথ্য প্রমাণ সহ যে ওগুলোতে ভারতের উস্কানি ছিল, ভারতের মদত ছিল বিভিন্ন নামে। এক সময় বলতো শান্তি বাহিনী, নাম কিন্তু চমৎকার, শান্তি বাহিনী মানে শান্তির একটা বাহিনী। কিন্তু শান্তি কাকে বলে তারা ওই 3 অঞ্চলে কিন্তু দেখিয়ে দিয়েছে বছরের পর বছর, যে এটার নাম হচ্ছে শান্তি। গুলি করে মেরে ফেলা, বাড়িঘর লুট করা, এটার নাম হচ্ছে শান্তি। এটা তার মতো করে শান্তি। যাদের উপর আক্রমণ করছে, তাদেরকে পিটাচ্ছে, মারছে, তাদেরকেও বাধ্য করা হচ্ছে বলতে যে এটার নামে শান্তি, কবুল করে নাও। এরকম অবস্থায় ভারতকে মনে করে দেওয়া হয়েছে যে আমাদের 3টা অঞ্চল নিয়ে তোমরা যা করছো, তোমাদের কিন্তু 7টা অঞ্চল আছে, এরকম ওইভাবে প্রেক্ষিতে কথাটা এসেছে। আবার আমাদের 3 দিকেই ভারত পরিবেষ্টিত, এটা ভারত নিজে নিজে করেনি, এটা মানচিত্রটা এরকম, ভৌগোলিক অবস্থানটা। কিন্তু ভারতের অন্যান্য প্রতিবেশীদের সাথেও আমাদের সাথে যা করছে, ত্যক্ত বিরক্ত এক এক প্রতিবেশীকে কিন্তু ভারত এক একভাবে করছে, আমাদেরকে করছে ভিন্নভাবে। সেটা করতে গিয়ে ভারতের চারদিকে কিন্তু এখন ভারতের প্রতিপক্ষ। আমরা যেরকম বলছি আমাদের 3 দিকে ভারত, আর বাস্তবে দাঁড়িয়েছে এখন ভারতের চারদিকেই তার প্রতিপক্ষ। কোনো প্রতিবেশীর সাথেই তার বন্ধুত্ব নেই। তো আবার সম্পর্ক এখন শুধু প্রতিবেশীর সাথেই থাকে তা নয়, গোটা বিশ্ব বাস্তবতায় বা আমরা যেটাকে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন বলি, ওখানে উগান্ডায় কি ঘটেছে, রুয়ান্ডায় কি ঘটে, অথবা ইথিওপিয়ায় কি ঘটে, সেটাও আমাদের জন্য বিষয়। এক একটা ঘটনার কিন্তু রেশ অথবা জের বিভিন্নভাবে বিভিন্ন দেশে পড়ে। শ্রীলঙ্কায় যা ঘটেছে তার ছিটাফোঁটা আমাদের এখানে পড়েছে, আমাদের এখানে আবার যা ঘটেছে তার ছিটাফোঁটা আবার সেই সিরিয়ায় গিয়ে পড়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট গিয়ে পালিয়েছেন রাশিয়ায়, আমাদের প্রধানমন্ত্রী গিয়ে পালিয়েছেন ভারতে। সারা বিশ্বে কিন্তু এই ধরনের একটা ঘটনার সাথে আরেকটা হয়তোবা যোগাযোগ করে হচ্ছে না, দিন তারিখ ঠিক করে হচ্ছে না। আমাদের এখানে 36 দিন বৈষম্য বিরোধী ছাত্ররা অ্যাকশন করেছে রীতিমতো, অনেক হতাহতের ঘটনা। ওখানে এর চেয়ে আরও কয়েকটা দিন কিন্তু কম, চূড়ান্ত অ্যাকশনটা বোধহয় 17-18 দিন। তো দেখেন মিল আছে কিন্তু কিছু না কিছু, 12 দিন। তো আমাদের 36 দিন, তাদের 12 দিন। অর্থাৎ এগুলো বলেই কয়ে হয় না, এগুলো ঘটনাচক্রে হয়। আর এটাই বাস্তবতা। যেটা বলছি, পৃথিবীর যেখানেই যেটা ঘটুক, প্রতিবেশীর মধ্যে তো অবশ্যই, কিন্তু বিশ্বের যে কোনো জায়গায় যাই ঘটুক, এখন প্রশ্ন করা হচ্ছে, আলোচনা হচ্ছে আজকে দিনভর যে সিরিয়ার এই ঘটনায় আরব বিশ্বে নতুন করে আবার কোনো বসন্তের বাতাস বয় কিনা। সেখানে তো আমরা যোগ করতে পারি তাদের ওই বাতাস আমাদের এখানে বা কিভাবে সম্প্রসারিত হয়, আমাদের তেলের বাজার কোন দিকে যায়। এরই মধ্যে আমরা বাজার পরিস্থিতি কিন্তু দেখছি, গোটা বিশ্বে যেটা অর্থনৈতিক বাস্তবতা, তেল, গ্যাস অর্থাৎ পেট্রোলীয় সম্পদ, ওগুলোর দামে অথবা ওগুলোর সরবরাহে এদিক সেদিক হলে গোটা বিশ্ব কিন্তু কাঁপে। আমরা হয়তো বলি যে তেলের দাম নইলে একটু বেড়েছে, লাউয়ের দামটাই বা কেন বাড়লো। আসলে সম্পর্ক আছে। এরকম একটা অবস্থায় গোটা বিশ্ব পরিস্থিতি এমন কিছু বার্তা দিচ্ছে গত কিছুদিন থেকে, যেগুলো আলোচনা হচ্ছে যে 24 সালকে বলা হয়েছিল নির্বাচনের বছর। বিশ্বের 37টা দেশে নির্বাচন, শুরুটা হয়েছে বাংলাদেশ দিয়ে 7 জানুয়ারি দিয়ে, এরপরে পাকিস্তান, এরপরে ভারত, ইউরোপীয় ইউনিয়নের কয়েকটা দেশে। এখন গত কদিন বলা হচ্ছে যে 25 সাল গোটা বিশ্বে একটা পরিবর্তনের নতুন বিশ্ব দেখা যাবে। ওই নমুনাটাও কিন্তু আমরা দেখছি, এর মধ্যে বড় বড় দাগে কয়েকটা ঘটে গেল। তো এরকম অবস্থায় ভারতেরও অবশ্যই উদ্বিগ্ন হওয়া উচিত। প্রতিবেশী তো, ভারত যদি কষ্টে থাকে, কোনো যন্ত্রণায় থাকে, ওইটার যে আমাদের এখানে পড়বে না এটা ভাবার কোনো কারণ নাই।
আমাদের এখানে ব্যতিক্রম কিছু ঘটলে ভারতের ছাপ পড়বে, কিন্তু ওই জায়গায় বাংলাদেশ যথেষ্ট সাম্যের পরিচয় দিচ্ছে, পরিস্থিতি আমলে নিচ্ছে। ছোট্ট ঘটনা বলি আপনাকে, ইসকনকে পুঁজি করে তারা যেটা করলো, চট্টগ্রামে আমাদের একজন আইনজীবী মেরে ফেললো, বাংলাদেশ কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। ঠিক ওই জায়গায় যদি প্রতিশোধ পরায়ণ হয়ে ইসকন বা একজন হিন্দু সম্প্রদায়ের কারো গায়ে হাত পড়তো, ভাবনার বিষয় যে পরিস্থিতিটা কোথায় গড়াতে পারত। ওই দিক থেকে সরকার যেরকম সহনশীলতার পরিচয় দিচ্ছে, আমাদের রাজনৈতিক দলগুলোও কিন্তু এখন পর্যন্ত সহনশীলতার পরিচয় দিচ্ছে। মাঝপথে হয়তো ভাষাগত সমস্যা হচ্ছে, সেন্টিমেন্ট এক ভাষাগত সমস্যা হয়তো আছে, কিন্তু ওই জায়গায় আপনি আমরা যে আক্রান্ত, আমরা যে বেদনাহত এবং ভারতের আন্তরিকতার ঘাটতি দেখছি, সেটা লুকানোর কোনো সুযোগ আর নেই। মোস্তফা কামাল, আমি আসবো। আমি একটু জনাব মুন্সি ফয়েজ আপনার কাছে আসতে চাই। ভারতের সাথে মানে ভারতের বাংলাদেশের প্রতি যে বিশ্বাসের একটা ঘাটতি ছিল, সচিব পর্যায়ের এই বৈঠকের পরে এই ঘাটতি কমে যাবে বলে এমন একটা মন্তব্য করেছেন আমাদের পররাষ্ট্র সচিব। আপনার কি মনে হয়, আপনার অভিজ্ঞতা কি বলে? বক্তব্যটাকে একটু ঘুরিয়ে বলি আমি। এটা হচ্ছে দুই দেশের মধ্যে প্রতি আস্থার অভাব ছিল, আস্থার অভাব তৈরি হয়েছিল, কেমন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। মানে 5ই আগস্টের পরিবর্তনের পরে নিশ্চিতভাবে দুই দেশের মধ্যে আস্থার অভাব তৈরি হয়েছে, কারণ অনেক কারণ আছে, একটা একটা করে বলতে গেলে সময় লাগবে অনেক, কিন্তু ডেফিনেটলি সেটা হয়েছে। এবং সেইটা হলো আমাদের চিন্তার বিষয় যে এই আস্থার অভাবটাকে কি আমরা আরও বাড়তে দিব নাকি এটাকে কমিয়ে আনার চেষ্টা করব। কারণ এটা বাড়তে দিলে আমাদের কারোই লাভ নেই, ভারতেরও যেমন লাভ নেই, আমাদেরও তেমন লাভ নেই। সুতরাং সেখান থেকে সরে আসাটাই, এই যে রিয়ালিটি এক একজন এক একভাবে বোঝে, কিন্তু রিয়ালিটি এইটাই হচ্ছে যে আমাদের পরস্পরের উপর নির্ভরশীল থাকতে হবে সবসময়। ওই যেটা উনি বললেন যে প্রতিবেশীতে পরিবর্তন করা যায় না, জাতীয় স্বার্থও পরিবর্তন হয় না। মূলত কিছু কিছু ক্ষেত্রে সাময়িকভাবে কিছু এদিক ওদিক হয়, হেরফের হয়, কিন্তু মূল জাতীয় স্বার্থগুলো মোটামুটি স্থিতিশীল থাকে। তো সেই জন্যে এখানে আমাদের আস্থার অভাবটাকে যেভাবেই হোক কমিয়ে আনতে হবে দুই দেশের স্বার্থেই, এবং সেই চেষ্টাটা অন্যভাবেও হচ্ছে, একেবারে হয় নাই যে আগে তা নয়, আগেও হয়েছে। সেটা কেমন, যখন আমাদের দূতাবাস আক্রান্ত হলো, আমাদের পতাকা অসম্মান করা হলো, তখন ভারতে আমরা প্রতিবাদ জানালাম, এবং তখন তারা 7 জনকে অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে, এবং 3 জন পুলিশকে বরখাস্ত করেছে। একটা তো মেসেজ এখান থেকে আসে যে তারা চেষ্টা করছে, এটা উত্তেজনাটা প্রশমনের চেষ্টা করছে, আমাদেরকে আশ্বস্ত করতে চায় তারা। এবং সিমিলারলি তারা বিভিন্ন জায়গায় যেখানে আমাদের অন্যান্য দূতাবাসগুলোর সামনে বিক্ষোভের ব্যাপার হয়েছে, সেখানে তারা নিরাপত্তা বৃদ্ধি করেছে। এগুলো করা হচ্ছে। তাছাড়া তাদের বক্তব্যের মধ্যে বিশেষ করে তাদের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, সেখান থেকে যে বার্তাগুলো আসছে সেগুলো কিন্তু মোটামুটি ম্যাচিওর বক্তব্য। সেখানে ঝগড়াঝাঁটি মারামারির কথা আসছে না, সেখানে তারা কীভাবে সমঝোতা করা যায় সেই কথাই আসছে। বরং অন্যান্য, এমনকি ভারতের মন্ত্রী অমিত শাহ বা অন্যান্য লোকজন যাদের কথা উনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমরা মনে করি যে বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল শুধুমাত্র পানির ব্যাপার ছাড়া, সেই মমতা ব্যানার্জি এমন কথা বলেছেন যেটাতে আমাদের গায়ে লাগে, তাই না? উনি যদিও যে কথাটা বলেছেন উনি নিজেই খুব বেশি বুঝে বলেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আবার বলার পিছনে উনি আবার পরে একটা এক্সপ্লেনেশনে দেওয়ার চেষ্টা করেছেন যে কেন উনি এটা বলেছেন। যাই হোক, সেটা না, কথা হলো যে ওখান থেকে সরে আসতে হবে আমাদের, এবং সরে আসার জন্য দায়িত্বটা নিতে হবে দুই দেশের সরকারকে, এবং সেই দায়িত্ব যে তারা নিতে চেষ্টা করছেন সেটাই কিন্তু এই যে এফওসি হলো, এটা তার একটা প্রমাণ। এবং এখান থেকে আমাদের পিছিয়ে না এগিয়ে যেতে হবে, সেইটা খুব জরুরি। এবং যেমন এই যে বলছেন, কোথায় আপনি বললেন নাকি একটু আগে যে আমাদের চিফ অ্যাডভাইজার তিনি শপথ নেওয়ার পরপরই ভারতের প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছেন এবং তাকে দাওয়াত দিয়েছেন। তো সেই পর্যায়ের একটা বৈঠক যত তাড়াতাড়ি হবে, হয় আমাদের দিক থেকে যাবে অথবা তাদের দিক থেকে আসবে, সেটা যত তাড়াতাড়ি হবে তত এই অনাস্থাগুলোকে দূর করার ব্যাপারে অগ্রগতি তত তাড়াতাড়ি বেশি হবে। আচ্ছা, আমরা আবার আসবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। জনাব মোস্তফা কামাল, আপনার কাছে আসতে চাই। সচিব পর্যায়ের যে পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠকটা হয়েছে সেখানে বাংলাদেশ স্পষ্ট করে বলেছেন ভারতে অবস্থান করা শেখ হাসিনার বিভিন্ন সময় বক্তব্যে আসলে বাংলাদেশ বিরক্ত। তা আপনার কি মনে হয় ভারত আসলে এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ নিতে পারে? ভারত চাইলে পদক্ষেপ নেওয়ার অনেক কিছু আছে, যদি তারা চায়, যদি তারা নেয়। এখন তাদের কাছে পদক্ষেপের প্রশ্নটা আসছে যেহেতু তারা তাকে আশ্রয় দিয়েছে। আশ্রয় না দিলে এই কথাগুলো কিন্তু আসতো না। এইগুলো একটা দিক। আর বাংলাদেশের বাস্তবতা বুঝতে কয়েক মাস লাগবে বা কয়েক দিন লাগবে তাও নয়, যেহেতু তিনি সশরীরে এসেছেন, দেখেছেন, নিজ চোখেই দেখেছেন। সেই বার্তাটা যদি তিনি তার সরকারকে যথাযথভাবে দেন, আমার বিশ্বাস কিছু না কিছু পরিবর্তন আসতেও পারে। এইগুলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার নামের গুণটাও তিনি আশা করি রক্ষা করবেন। বিক্রম মিস্ত্রি, বিক্রম মানে প্রতাপ, বীরত্ব, নিশ্চয়ই তিনি সেটা রক্ষা করবেন। মিস্ত্রি শুনতেও ভাল লাগে, বড় মিষ্টি নাম, আশা করি ওইটাও রক্ষা করবেন। তো সেই ক্ষেত্রে তিনি কথা দিয়ে গেছেন যে সম্পর্ক এগিয়ে নেবেন। কিন্তু আমাদের দিক থেকে প্রশ্ন ছিল, আমার কাছে যতটুকু তথ্য আছে, যে তারা অপবাদ ছড়াবেন না, এই বিষয়ে তিনি কোনো কথা দিয়ে যাননি। আমাদের কাছে গণমাধ্যমের কাছে যেই তথ্য, কথা দিয়ে যাননি বা এই প্রসঙ্গে তিনি অবতারণাও করেননি। সেটা আমাদের জন্য বড় একটা বাজে অবস্থা তৈরি করছে। গত কয়েকদিন ধরে নানান উদ্ভট তথ্য ছড়ানো হচ্ছে। উদ্ভট তথ্যগুলো হয়তো বা সোশ্যাল মিডিয়ায় আসছে, ফেসবুক ধরনের, যেগুলোকে আমরা সোশ্যাল মিডিয়া বলি ইংরেজিতে, বাংলায় নাম দেই কি যেন একটা এরকম না, সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু ক্ষণে ক্ষণে সামাজিক শব্দটাও বরবাদ হয়ে যাচ্ছে, অসামাজিক শব্দ ওখানে আসছে। আবার যদিও বাস্তবে ফেসবুকের অনেক ভ্যালু, কিন্তু বেসিক্যালি ফেসবুকের কোনো কর্তৃপক্ষ ওইভাবে নেই, সম্পাদকীয় কর্তৃপক্ষ নেই। আমরা বাংলাদেশ থেকে একটা ছোট্টখাট্ট পত্রিকা করতে গেলেও একজন সম্পাদক থাকেন, কয়েকজন রিপোর্টার থাকেন, কয়েকজন সাব এডিটর থাকেন। তারা সেটাকে আইনের বিচারও করেন, দেশের বাস্তবতার বিচার করেন, তারপরে এটাকে পাবলিশ করেন। কিন্তু ফেসবুকে কিন্তু যে যার মতো করে, তার কোনো বাধা ধরা কেউ নাই, কোনো সম্পাদক নাই ওখানে যে তাকে থামাবে। তো আবার ফেসবুক একদিকে ফেস আর একদিকে বুক। তো ফেস মানে যদি চেহারা হয়, ওখানে আসলে কোনো চেহারা নাই। বুক অর্থ যদি বই হয়, কোনো বই নাই। বুক অর্থ যদি বুক হয়, ওইটাও নাই, বুক পিট কিচ্ছু নাই, তারপরও নাম ফেসবুক। এরপরও এই মিডিয়াটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, ওখানে যদি আমার পক্ষে কিছু আসে আমার কাছে বেশ ভালো লাগে, আবার যদি আমার বিপক্ষে আসে তখন আমি এটার কোনো মাধ্যমে আর মনে করি না। সহযোগিতাও চেয়েছেন বাংলাদেশ, চেয়েছেন, আশ্বাসও মিলেছে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু প্রত্যেকটা সেক্টরে অত্যন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে ধাপে ধাপে এগোচ্ছে, যেটা আমরা খেয়াল করলে দেখি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার। এবং প্রেস সচিবের একটা কথাতেও এসেছে, শুধু ভারত নয়, চীন এবং রাশিয়াও বাংলাদেশকে নিয়ে অপতথ্য। জি, আবার রুশ ভারত বলতে একসময় একটা শব্দ ছিল। সিরিয়ার ঘটনা নিয়ে আর বাংলাদেশের 5 আগস্টের ঘটনা নিয়ে কিন্তু আবারও রুশ ভারত। এতে করে সামগ্রিক এই বাস্তবতায় দায়িত্বশীলতার একটা বিষয় আছে। ফয়েজ ভাই তো যথার্থ বলেছেন, পেশাদার কূটনীতিক। ভারত ভালো থাকতে চাইলে বাংলাদেশকে নিয়েই ভালো থাকতে হবে তার। বাংলাদেশও যদি ভালো থাকতে চায় তাকে লাগবে। আর যদি মনে করা হয় যে না, মমতা যেভাবে বলেছেন সীমান্ত পাড়ে দিয়ে যুদ্ধের আওয়াজ, এটা যদি কৌশল হিসাবেও বলে থাকেন ভালো কথা নয়। আবার বাস্তবে ভারতের কিন্তু ওই অভ্যাস আছে। ভারত পাকিস্তানের সাথে একাধিকবার করেছে, কি পরিণতি হয়েছে তারাই ভুগেছে। শ্রীলঙ্কায় তো একবার ঢুকেই পড়েছিল, এরপরে কি পরিণতি বরণ করেছে তাদের এটা মনে রাখতে হবে। মাঝে দিয়ে কিন্তু চীনের সাথে একবার আমাদের ওই যে ব্রাহ্মণবাড়িয়া স্টাইলে একটা যুদ্ধ লাগিয়ে ফেলেছিল, ওটার পরিণতি ভালো হয়নি। এই ক্ষেত্রে একটু জনাব মুন্সি ফয়েজ আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ নিয়ে অপতথ্য ঠেকানোতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে আমাদের এখান থেকে। কি ধরনের সহযোগিতা আসলে পেতে পারে বাংলাদেশ বা কেমন হতে পারে? এটা তো সবার কাছে, যেমন আজকে বললাম যে ইউরোপের রাষ্ট্রদূতদের সাথে দেখা হয়েছে, ওখানে মূলত এই বিষয়টাই গুরুত্ব পেয়েছে বলে আমার ধারণা, যে এই অপপ্রচারে তারা যেন বিভ্রান্ত না হয়। এবং সুতরাং এবং সেখানেও যে অপপ্রচার হচ্ছে বিভিন্ন দেশে, মিডিয়া তো মোটামুটি ফ্রি, তো তারা যা ইচ্ছা তাই লিখতে পারে। সুতরাং অপপ্রচার হচ্ছে এবং তাতে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। সুতরাং সেটা
ব্যাপারে তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং বলা হয়েছে। তো এখানে দুটো বিষয় আমি একটু ইয়ে করতে চাই আগের থেকে। একটা হলো প্রাক্তন প্রধানমন্ত্রী বিষয়ে ভারতীয় পররাষ্ট্র সচিব কী বলেছে, সেটা কিন্তু আমাদের পররাষ্ট্র সচিব তার ব্রিফিংয়ে এই কথাটি বলেছেন, একটা বক্তব্য দিয়েছেন। সেটা কি বলেছেন, যে তার নজরে যখন এটা আনা হলো এবং যে তার বক্তব্য ইত্যাদি আমাদের পছন্দ হচ্ছে না ইত্যাদি, তখন তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ আর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, এই বিষয়টি দুই দেশের সম্পর্ক উন্নয়নে এবং এগিয়ে যাওয়ার ব্যাপারে বাধা হয়ে দাঁড়াবে না বলেও তারা মনে করেন। এইখানে একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে, সেটা কি, যে আসলে যে এটা একটা সমস্যা সৃষ্টি করছে সে সম্বন্ধে কোনো সন্দেহ নাই। তা আমরা ইচ্ছা করলে কি তারা এটা পরিবর্তন করবে বা তারা করবে? বরং তারা যে আশ্বাসটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে যে ওইটা সত্ত্বেও আমরা এগিয়ে যেতে পারি, আমরা সেইটা ধরে এগিয়ে যেতে থাকলে ওই জিনিসটার গুরুত্ব কমে যাবে, সেই জিনিসের দিকে আমাদের খেয়াল দিতে হবে। আর আমরা যদি মনে করি না 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 আমরা যেটা চাচ্ছি তারা সেটা করছে না, সুতরাং ওইখানে ধরে বসে থাকবো, তাহলে কিন্তু আগাবে না। সেটা আমি অন্তত তাই মনে করি। আচ্ছা, আরেকটি ব্যাপার, এই যে অপপ্রচারের ব্যাপারটা, এখানে এর ব্যাপারেও বিভিন্ন জনের ওনার বক্তব্য একেবারে নাই তা নয়, কিন্তু ভারতীয় সচিব যখন বক্তব্য দিয়েছেন তিনি কিন্তু এই ব্যাপারেও বলেছেন। এখানে সেটা তিনি বলার চেষ্টা করেছেন যে এগুলো সব বিভিন্ন প্রতিষ্ঠান যাদের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই তারা এগুলো করছে, তবে আমরা দেখব, কিন্তু এগুলো আমরা করি না, আমরা এটা সমর্থনও করি না, এই কথা তিনি বলে গেছেন। এবং সেটা আমি যতদূর জানি আমাদের একজন উপদেষ্টা ইতিমধ্যেই সেটাকে কোট করে এই ব্যাপারটা, যে অন্তত এটার ব্যাপারে যাতে আমাদের মনের মধ্যে ক্ষোভ না থাকে উনি চেষ্টা করেছেন ক্ষোভটা কমানোর। তো এরকম একটা ব্যাপার আছে। যাই হোক, আসল কথা হচ্ছে যে আমাদের দুই দেশকে একসাথে মিলে কাজ করতে হবে। ইচ্ছা করলে আমরা ভারতকে সরিয়ে ফেলতে পারবো না, ওরাও বাংলাদেশকে সরিয়ে ফেলতে হবে না, এবং আমাদের দুই দেশের স্বার্থে এটা প্রয়োজন। একটা কথা এখানে বিশেষ করে বলতে হবে, কেউ বলছে না এই কথাটা, সেটাও কিন্তু এই ব্রিফিংয়ে ছিল, যে এত কিছুর মধ্যে যেখানে এত গুরুত্বপূর্ণ বিষয়, এত মান সম্মানের বিষয়, এত ইমোশনের ব্যাপার, সেখানে কিন্তু পররাষ্ট্র সচিব রোহিঙ্গা বিষয়টা তুলতে ভুলে যান নাই। এটার মানে কি, এটা কেন আসলো? তার মানে হচ্ছে যে যতই যাই থাকুক আমরা সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভারতের সাথে আলাপ আলোচনা করে এগিয়ে যেতে চাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয়ে নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। শুভরাত্রি।